কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। এই তো বাবু, একবার দেখে যা তো। আমার আমার কানে কি যেন একটা ভন ভন করছে। কোনো পোকা ঢুকেছে মনে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে রে। আমি বাবার কানের সামনে একটা টর্চ জ্বালিয়ে কানের গর্তর দিকে তাকিয়ে চমকে উঠলাম। বাবার কানের ভিতরে সত্যিই একটা কালো পোকা নড়ছে। পোকাটা সাধারণ মশা মাছির থেকে অনেকটাই বড়। আমি কানের ভিতরের পোকা বের করছি। অনেক চেষ্টা করার পরও আমি সেই পোকা বের করতে পারলাম না। আজ অনেক বছর পর আমি ওস্তাদকে কলকাতায় আসার জন্য রাজি করিয়েছি। যদিও আমি রাজি করিয়েছি বললে ভুল বলা হবে। পারমিতায় ক্রমাগত ইমোশনাল ব্ল্যাকমেল করতে করতে ওস্তাদকে টেনে আনতে পেরেছে এখানে। একটা বিষয় আমি বারবারই খেয়াল করেছি, ওস্তাদ কলকাতার আশেপাশে বেশ কয়েকবার আসলেও তিনি কলকাতায় একদম আসতে চান না। এর কারণ তিনি আমাদের কোনোদিনও খুলে বলেননি যদিও, তবে এইবার নাছোড়বান্দা পারমিতার কথায় আজ তিনি আসছেন আমাদের এই শহরে। সময় মতো স্টেশনে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি আর পারমিতা। ওস্তাদের ট্রেন বেশ অনেকটাই লেট করছে, আর তার উপর লোকটার আবার মোবাইল ব্যবহার করতে অরুচি হয়েছে। তাই ফোন করে যে একটু খোঁজ খবর নেব তারও কোনো উপায় নেই। হাতঘড়িতে সময় দেখে বেশ বিরক্ত হয়ে পারমিতা বলল, বাবা না, উফ, বাবা এবারে এলে একটা মোবাইল ফোন কিনে দিতেই হবে। ওনার কাছে একটা ফোন থাকলে উনি কেন এখনো এসে পৌঁছালেন না, কিংবা রাস্তায় কোনো বিপদ আপদ হলো কিনা, বা শরীর ঠিক আছে কিনা, অ্যাটলিস্ট এসব বিষয় তো জানা যেত। অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে হতো না আমাদের। আমি পারমিতাকে শান্ত করার জন্য বললাম, আরে বাবা, ওস্তাদ তো আর নিজে থেকে লেট করেনি, গোটা ট্রেনটাই তো লেট। আর এছাড়া ট্রেনে ওঠার আগে উনি তো টেলিফোন বুথ থেকে কল করে দিয়েছিলেন, সুতরাং তিনি ট্রেনেই আছেন এবং সুস্থ স্বাভাবিকই আছেন। এ নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি পারমিতা। এই দেখো, অত শত আমি কিছু বুঝি না, আর তোমারই বা এত গায়ের জ্বালা কেন হে? মেয়ে হিসেবে বাবাকে কি আমি একটাও ফোন কিনে দিতে পারি না? এ কথা সত্যি যে পারমিতা ওস্তাদকে বাবা বলে সম্বোধন না করলেও মনে মনে তাকে পিতার মতোই সম্মান করে এবং ভালোবাসে। আমি পারমিতার কথার প্রত্যুত্তরে বললাম, নিশ্চয়ই পারো, তবে তুমি ওস্তাদকে ফোনটা না দিয়ে ফোনটা হরিদাকে দিও, তাহলেই বেশি ভালো হবে। ওস্তাদকে ফোন দিলে তিনি কতটা ব্যবহার করবেন এ বিষয়ে আমার ভীষণ সন্দেহ। তা মন্দ বলনি, হরিদা তো বাবার সঙ্গেই থাকে। বাবা যদি মোবাইল না নিতে চায় তবে হরিদাকে দিলে তিনি আপত্তি করতে পারবেন না। এমন সময় অ্যানাউন্সমেন্ট হলো, 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস 6:25 শিয়ালদা স্টেশনে ঢুকছে। আর এই অ্যানাউন্সমেন্টটা শুনেই আমরা উৎসাহিত হয়ে উঠলাম। আসছেন, অবশেষে কলকাতায় আসছেন আমাদের ভুবন ওস্তাদ। ট্রেন এসে থামতেই লোকজনের ভিড়ে ভর্তি হয়ে গেল প্ল্যাটফর্ম। পারমিতা আমার হাত ধরে ব্যস্ত হয়ে উঠে বলল, আরে কি হলো, চলো। আরে বাবা একা একা অত কিছু নিয়ে নামবেন কি করে? আমরা বাবার কোচের দিকে এগিয়ে যাই, চলো। ভুল করছো পারমিতা, উনি আমাদের ভুবন ওস্তাদ। প্রথম কথা, লাগেজ ধরতে তিনি আমাদের সাহায্য কোনো দিনই নেবেন না। দ্বিতীয় কথা, উনি লাগেজে অধিক কিছুই নিয়ে আসবেন না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জিনিস নিয়ে লাগেজবন্দি করবেন। আর তৃতীয় কথা, উনি ট্রেনের ভিড় সম্পূর্ণ খালি না হলে কিছুতেই প্ল্যাটফর্মে নামবেন না।
যেহেতু শিয়ালদহ শেষ স্টেশন, সুতরাং নামবার জন্য তাড়াহুড়ো তিনি কোনো দিনই করবেন না। কিছুক্ষণ পর প্ল্যাটফর্মের ভিড় থিতিয়ে গেলে ট্রেন থেকে নামলেন ভুবন ওস্তাদ। সাদা পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে 6.5 ফুট লম্বা টকটকে ফর্সা লোকটা যখন আমাদের দিকে হাসি হাসি মুখ করে এগিয়ে আসছিলেন, তখন আমাদের কাছাকাছি থাকা কিছু অচেনা মানুষের চোখ যেন ওস্তাদের দিক থেকে একটুও সরছিল না। পারমিতা এগিয়ে গেল ওস্তাদের দিকে। পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেই ওস্তাদ বলে উঠলেন, এই এই একদম না মা, একদম না, পায়ে হাত দিও না। আমি এগিয়ে গেলাম হরিদার দিকে। হরিদার কাঁধে দুটো বড় বড় ব্যাগ। আমি জিজ্ঞাসা করলাম, হরিদা, এগুলো নিশ্চয়ই ওস্তাদের ব্যাগ নয়? তা তুমি এত মালপত্র নিয়ে এসছো কেন শুনি? না না, ওনার ব্যাগ তো ওনার হাতেই আছে। আমি তো এগুলো এনেছি আমার বোনের আর ওর ছেলে মেয়েদের জন্য। ওরা এই কলকাতাতেই থাকে, কতদিন ওদের সাথে দেখা হয় না। আচ্ছা, তা ওরা কোথায় থাকে? আগে বাগমারিতে। আমিও এখন কিছুদিন ওখানে ওদের সঙ্গেই থাকবো। সে কি, তুমি আমাদের সাথে বাড়িতে থাকবে না? না, আসলে আমার জন্য তো বেচারা কলকাতায় বোনের বাড়িতে তেমন আসতেই পারে না, তাই এত বছর পর কলকাতায় আসবে জেনে ওর বোন ভগ্নিপতি ওকে নিজেদের বাড়িতে রাখতে চাইল। কয়েকদিন হরি নিজের বোনের কাছেই থাকুক, তারপর তোমাদের বাড়িতে চলে আসবে। সে ভালো, তবে কবে আসবে আমায় একটু বলে রেখো, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। এ কি বলছেন দাদাবাবু? আমার কাছে আপনার বাড়ির ঠিকানা আছে, আমি নিজেই চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না, কেমন? হ্যাঁ হ্যাঁ, তোমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গল্প করে যাও। আরে না না, চলুন ওস্তাদ, আমাদের গাড়ি রয়েছে বাইরে। হরিদা, তুমিও এসো, ওই যাওয়ার সময় তোমাকে বাগমারিতে নামিয়ে দেবক্ষণ। শিয়ালদহ স্টেশন থেকে আমাদের গাড়ি রওনা দিল আমাদের বাড়ির দিকে। ফুলবাগানের কাছেই আমাদের পৈতৃক বাড়ি। সকালবেলায় রাস্তাঘাটে গাড়ির পরিমাণ কম থাকায় স্টেশন থেকে বাড়ি ফিরতে খুব বেশি সময় লাগবে বলে তো মনে হয় না। তবে গাড়িতে উঠে বসতেই ওস্তাদ একটা অদ্ভুত কথা বলে বসলেন। সুইর, গাড়িটা নিয়ে একবার বাগবাজারের দিকে চলো তো। আমি আর পারমিতা একে অপরের মুখের দিকে তাকালাম। পারমিতা বলল, কেন, ওখানে আপনার কোনো আত্মীয় আছে? না। তবে কি কোনো বন্ধুর বাড়ি? ওস্তাদ কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জানলার দিকে তাকিয়ে বাইরের দৃশ্যে মন দিলেন। আমিও আর অধিক প্রশ্ন না করে গাড়ি ছোটালাম বাগবাজারের দিকে। সেখানে পৌঁছে ওস্তাদের বলা রাস্তা অনুযায়ী গঙ্গার কাছে একটা বাড়ির সামনে গাড়িটাকে থামালাম। বাড়িটা 3 তলা। রংটা একটু পুরনো বলে মনে হলেও বাড়িটার অবস্থা খারাপ নয়। মোটামুটি দেখাশোনার মধ্যেই বাড়িটাকে রাখা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। বাড়ির সামনে একটা লোহার গেট পেরিয়ে ঢুকতে হয় বাড়ির ভেতরে। দেখলাম ওস্তাদ গাড়ি থেকে নামলেন না, বরং উদাস নয়নে তাকিয়ে রইলেন সেই বাড়িটার দিকে। ওস্তাদ, আপনি গাড়ি থেকে নামবেন তো? না, আমি শুধু বাড়িটা দেখতে এসেছিলাম। আশেপাশে অনেক কিছুই নতুন দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটার এখনো কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এটা কি আপনার কোনো বন্ধুর বাড়ি? না, এই বাড়িতে এখন বিপ্লব নামের একজন কেয়ারটেকারকে রাখা হয়েছে। সে এই বাড়ি দেখে শুনে রাখে। আমি মাস গেলে নিয়মিত টাকা পাঠিয়ে দিই। আপনি টাকা পাঠিয়ে দেন? তবে কি এই বাড়িটাই? হ্যাঁ, এটাই আমার পৈতৃক বাড়ি। গ্যাংটকের বাড়িটা আসলে আমার মামার তৈরি করা। মামা বিয়ে থা করেননি, তাই মারা যাওয়ার সময় তিনি ওই বাড়ি আমায় দিয়ে গিয়েছিলেন। আমি অবাক হয়ে বাড়িটার দিকে তাকিয়ে বললাম,
আপনি কলকাতায় এত বড় বাড়ি ছেড়ে ওখানে একা একা পড়ে আছেন কেন? এখানেই চলে আসুন না, তাহলে তো বেশ ভালোই হবে, আর আমরা আপনার খেয়ালও রাখতে পারবো। কি বলো পারমিতা? মেয়েরা অন্যের মন বোঝার ক্ষেত্রে ছেলেদের থেকে সর্বদাই এগিয়ে থাকে। ওস্তাদের মনের অবস্থা বুঝেই পারমিতা একটু গলা ছেড়ে নিয়ে বলল, এই বাড়িতে যখন ঢুকবেনই না, তাহলে চলুন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। এমনিতেও তো আপনি অনেকটা ধকল করে এসেছেন, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবেন। সন্ধ্যাবেলা না হয় এই ব্যাপারে কথা বলা যাবে ক্ষণ। চলো সুবীর, আমারও এখানে আর ভালো লাগছে না। হ্যাঁ, আপনি একবারের জন্য ভেতরে যাবেন না তো? ঠিক করে বলুন। না, এই বাড়িতে ঢোকার অনুমতি ও অধিকার দুই আমি অনেক বছর আগেই হারিয়েছি। আমি গাড়ি ঘুরিয়ে নিলাম। এই ব্যাপারে আমরা কেউই আর ওস্তাদকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলাম না। শুধু ফিরতি পথে একবার গাড়িটাকে থামালাম বাঘমারির কাছে। ফরিদাকে নামিয়ে আমাদের গাড়ি এগুলো ফুলবাগানের দিকে। পারমিতা এই গম্ভীর পরিবেশটাকে স্বাভাবিক করবার জন্য মজা করে বলল, বাবা, আপনার এই সুবীর কিন্তু আমার থেকে ভালো করে আপনাকে চেনে। আমি কখন কি করব না করব সেটা জিজ্ঞেস করলেও কিন্তু বলতে পারবে না, অথচ আপনি কেমন লাগেজ নিয়ে কিভাবে কখন কোন ট্রেন থেকে নামবেন সেই সব কিন্তু হুবহু বলে দিল। ওস্তাদও হাসলেন, আমিও হেসে বললাম, হ্যাঁ সেটা তো হবেই পারমিতা, যাকে নিয়ে একটার পর একটা গল্প লিখে চলেছি তাকে তো একটু বেশি করে চিনতেই হবে, তাই না? ভুবন ওস্তাদ ও তার কাণ্ড কারখানা, এই বইটা বইয়ের বাজারে যে আজ কতটা কাঙ্ক্ষিত তা তুমি জানো না। সে আমরা সবাই জানি, শুধু বুঝতে পারি না এতে তোমার ক্রেডিট কোথায়। যে ঘটনাগুলো তুমি লিপিবদ্ধ করে কাঁড়ি কাঁড়ি টাকা কামাচ্ছ, সে তো সব আমার বাবার ঘটনা। তুমি তো শুধু সেগুলো পাঠকের কাছে তুলে ধরছো। আচ্ছা তাই নাকি? তা পেশায় না লিখে নেশায় লিখি বলে কি আমার কোনো সম্মান নেই? আচ্ছা ওস্তাদ, আপনি বলুন, আমি কি কোনো লেখক নই? লেখক হওয়ার দরুন আমি ওস্তাদের কাছে গিয়ে তার অনুমতি নিয়ে তার জীবনের কিছু অভিজ্ঞতা বা ঘটনা যদি লিপিবদ্ধ করেই থাকি, সেটা কি অন্যায়? না মা লক্ষ্মী, তুমি ওকে ওই রকম ভাবে বলো না। ও যা করছে তার জন্যই আজ ওর নাম হয়েছে। আমার ঘটনাগুলো ও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠকের কাছে উপস্থাপন করছে, সেটাই তো আসল মা। সেই দক্ষতা কি সবার থাকে? তবে একটা বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি সুবীর, জীবনে যা করেছি বা যা করে চলেছি সেটা আমি নিজে অত্যন্ত সামান্য বলেই বোধ করেছি, কিন্তু তোমার রসিয়ে কষিয়ে লেখার দক্ষতায় আমার কর্মগুলোকে মাঝে মধ্যে আমারই অসাধারণ বলে মনে হয়। জয় জয় তারা, জয় তারা। ওস্তাদ আমাদের বাড়িতে প্রবেশ করা মাত্রই বললেন, তোমাদের বাড়িতে পজিটিভ এনার্জি আছে দেখছি, এ নিশ্চয়ই আমার মা লক্ষ্মীর জন্য। হ্যাঁ হ্যাঁ, সব ওরই জন্য। আর আমি তো একেবারে নেগেটিভ এনার্জিতে ভরা একটা মানুষ, তাই না? ফিক ফিক করে হেসে ফেলল পারমিতা। আমি গম্ভীর হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, না হেসে একটু শরবত করে আনো। পারমিতা এই শব্দটা করে মুখ বেঁকিয়ে রান্নাঘরে চলে গেল। পথে এতবার দাঁড়ানোর জন্যই বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল। পরি এখানে নেই, সে থাকলে ওস্তাদকে পেয়ে খুব খুশি হতো। পরির গরমের ছুটিতে সে গেছে শান্তিনিকেতনে তার দাদু দিদার কাছে। আমরা এখানে স্বামী স্ত্রী মিলে এখন কয়েকদিন থেকেই আছি। ওস্তাদ আসবেন বলে আমরা দুজনেই অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছি। এই কয়েকদিনে ওস্তাদের সাথে জমিয়ে আড্ডা দেব আর ওস্তাদকে কলকাতাটা ঘুরিয়ে দেখাবো, এই আমাদের পরিকল্পনা। তবে আমার একটা ভিন্ন পরিকল্পনাও আছে বটে। ভুবন ওস্তাদের গল্পগুলোর পাবলিশার ভদ্রলোক কয়েকদিন থেকেই আমাকে চালিয়ে মারছে নেক্সট গল্পের জন্য।
আমি ঠিক করেছি এই কয়েকদিনই একটা জমাটি ঘটনা ওস্তাদের কাছ থেকে শুনে সেটা ছুটির মধ্যে লিপিবদ্ধ করব। ভাত, ডাল, রুই মাছের কালিয়া, চাটনি এবং মিষ্টি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিলেন ওস্তাদ। ওস্তাদকে দেখেছি যে রাতের পর রাত মানুষটা জেগে থাকতে পারেন। কেবল দুপুরবেলা 1 ঘন্টা হলেও তাকে ঘুমোতেই হবে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ওস্তাদ আমার সঙ্গে বেরিয়ে পড়লেন। পারমিতা তখন রাতের খাবারের জোগাড় করতে ব্যস্ত। আমরা দুজনে বেরিয়ে আমাদের পাড়ার দোকান থেকে মুড়ি তেলে ভাজা নিয়ে বাড়ি ফিরলাম। পারমিতা আমাদের জন্য কড়া করে চা বানিয়ে আনলো। বসার ঘরে মাদুর বেঁধে আমরা 3 জন বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি। ঠিক এমন সময় ওস্তাদ চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, অনেক দিন পর এরকম মুড়ি তেলে ভাজা খেলাম। কলকাতার তেলে ভাজার সত্যিই কোনো জবাব নেই। ছোটবেলায় কত খেয়েছি এরকম। আমার বাবা রোজ কাজ থেকে ফেরার পথে কোনোদিন মুড়ি মাখা, কোনোদিন তেলে ভাজা, আবার কোনোদিন সিঙাড়া নিয়ে বাড়ি ঢুকতেন। তারপর মা আম তেল দিয়ে একটা বিরাট বড় জামবাটিতে মুড়ি মাখতেন, আর আমরা সবাই সেই বাটি থেকে মুঠো মুঠো মুড়ি তুলে মুখে চালান করতাম। সেসব দিন মনে পড়লে আজ মনটা উদাস হয়ে যায়। ছোটবেলা বলতে মনে হলো একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো? রাগ করবো কেন? বলো না, কি জানতে চাও? বলছি, আপনি আজ নিজের বাড়িতে গেলেন অথচ ভিতরে ঢুকলেন না, এর কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, আপনি নিজের বাড়ি দেখতে কলকাতায় আসেন না কেন? আর এমনকি কলকাতাতে যে আপনার বাড়ি আছে সেটাও তো আমাদের বলেননি এতদিন। আচ্ছা, আসল ব্যাপারটা কি ওস্তাদ? ছোটবেলার একটা আঘাত আমায় ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে সুবীর। সেই আঘাতের জন্য যে ক্ষত আমার মনে তৈরি হয়েছিল সেটা আজও আমার মনে টাটকা হয়ে রয়ে গেছে। তাই আজ আমি চেয়েও নিজের বাড়িতে ঢুকতে পারলাম না। আর শুধু আজ বলে নয়, সেই 19-20 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর থেকে একদিনের জন্য ওই বাড়িতে ফিরতে পারিনি। এমনকি আমার মায়ের মৃত্যুর সময়ও আমি মাকে শেষ দেখা দেখতে পারিনি। কি হয়েছিল বাবা, আমাদের বলুন না। আমাদের বলে দেখবেন দেখবেন মনটা হালকা লাগবে। বলবো তো বটেই, তোমরা ছাড়া আর এই জগতে আমার কেই বা আছে বলো? আমরা হাঁ করে তাকিয়ে রইলাম ওস্তাদের মুখের দিকে। সোফায় হেলান দিয়ে তিনি চোখ বুজলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। আমার জন্ম হয়েছিল এই কলকাতা শহরে। আমি আমার মা বাবার সঙ্গে তখন থেকেই বাগবাজারের বাড়িতে থাকতাম। বুঝতেই পারছো, আমার ছোটবেলাটা এখানেই কেটেছে। আমার বাবা শ্রী মদন মোহন ভট্টাচার্যও ছিলেন মস্ত বড় উকিল, আর আমার বাবার বাবা অর্থাৎ আমার ঠাকুরদাও ছিলেন নাম করা ব্যারিস্টার। পারিবারিক পরম্পরা অনুযায়ী আমার বাবা চেয়েছিলেন তার একমাত্র ছেলেও বড় হয়ে উকিল হবে, কিন্তু আমার জীবন বাকি 5টা ছেলে মেয়ের মতো স্বাভাবিক ছিল না। ছোটবেলা থেকেই আমি এমন এমন জিনিস অনুভব করতাম যেটা আর 5টা স্বাভাবিক মানুষ কখনোই অনুভব করতে পারত না। আজও মনে পড়ে, আমি ছোটবেলায় একবার আমার মামার বাড়ির সকলের সাথে গিয়েছিলাম তারাপীঠে। সেখানকার মন্দিরে মায়ের দর্শন করে আমার মনের ভেতরটা যেন হু হু করে উঠল। মাকে দেখে সেখানে আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। কেন কাঁদছি, কি জন্য কাঁদছি, সেসব কিছুই বুঝতে পারলাম না। মামার সঙ্গে সেবার তারাপীঠের শ্মশানে গিয়ে একজন তান্ত্রিককে মা তারা নামোচ্চারণ করতে দেখে কেন জানি না সেদিন থেকেই জয় জয় তারা বলতে শুরু করলাম।
বাড়ি ফিরে আসতেই আমার এই পরিবর্তনে আমার বাবা রীতিমতো ক্ষুব্ধ হলেন। আমার বাবা ছিলেন কট্টর নাস্তিক। তিনি বোঝালেন ভূত প্রেত ঠাকুর দেবতা বলে এই জগতে কিছুই নেই। এসব মানলে মনের কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয়। কিন্তু আমি ততদিনে নিজের অন্তরকে সঁপে দিয়েছি আমার মা তারার চরণে। আমাদের বাড়িতে পুজো আচ্চার কোনো পাঠ ছিল না, এমনকি ঠাকুরের ছবি অবধিও বাড়িতে আনার অনুমতি ছিল না। আমি বাধ্য হয়ে স্কুল থেকে ফেরার পথে আমাদের বাড়ির সামনের একটা কালী মন্দিরে যেতাম। সেখানে বসে বসে মাকে এক দৃষ্টে দেখতাম। মাঝে মাঝে মায়ের মুখ দেখে খুব কষ্ট হতো, আবার মাঝে মাঝে মাকে দেখে আনন্দে নাচতে ইচ্ছে করত। সেই মন্দিরের পুরোহিত ছিলেন সর্বানন্দ ঠাকুর। কিছু কিছু মানুষ থাকেন যাদের দেখলেই ভক্তি করতে ইচ্ছে করে। এই মানুষটিও ছিলেন ঠিক সেই রকম। আমার জীবনের প্রথম গুরু ছিলেন তিনি। তিনি হাতে ধরে আমায় অনেক ধরনের মাঙ্গলিক ক্রিয়া শিখিয়েছিলেন। সর্বানন্দ ঠাকুর আমায় দেখে মাঝে মাঝেই বলতেন, দেখ, তোর মধ্যে ক্ষমতা আছে। তিনি আমার মাথায় হাত দিয়ে বলতেন, তোর মধ্যে রয়েছে প্রচন্ড সাহস, তুখোড় বুদ্ধি আর মায়ের উপরে অসীম বিশ্বাস। এই 3 গুণেই তুই সমৃদ্ধ। এই 3-এর জন্যই তুই ক্ষমতাবান হয়েছিস। কিন্তু তোর জীবনে খুব গভীর আঘাত আসতে চলেছে। সে আঘাতের পরেই তোর ব্যক্তিত্ব আরো কিছুটা শিখরে উঠবে। সেই আঘাতের পরেই তুই নিজেই সঠিক পথ খুঁজে পাবি। আসবে আসবে, সেই আঘাতও আসবে তোর কাছে। তোর 20 বছর বয়সের মধ্যেই সেই আঘাত তোকে অন্তর থেকে একেবারে নাড়া দিয়ে যাবে। দেখতে দেখতে আমার বছর 20 বয়স হলো। এর মাঝেও অনেক ঘটনা এমন ঘটেছে যার জন্য আমার মা তারার প্রতি বিশ্বাস আরও বেড়েছে। এর মধ্যে মন্দিরে যাওয়ার জন্য এবং মায়ের আরাধনা করার জন্য বাবার কাছে বহুবার ধরা পড়েছি। আমায় রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে দেখলেও বাবা হয়তো এত রাগ করতেন না, যতটা রাগ তিনি শুধুমাত্র মায়ের পুজো করবার জন্য করেছিলেন। আমায় মারধর করেও আমার ভিতর থেকে তিনি মা তারাকে বের করতে পারেননি। তারপর শেষ পর্যন্ত বাবা হার মেনে বললেন, যা ইচ্ছে করো, শুধু আমি থাকতেই বাড়িতে কেউ কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেবে না, তাহলেই হবে। আগেই বলেছি আমার বাবা ছিলেন জাঁদরেল উকিল। যে কেস তিনি হাতে নিতেন সেই কেসেই তিনি জিততেন। তবে বাবা সব সময় অন্যায়ের বিরুদ্ধেই লড়াই করেছিলেন। জেনে বুঝে তিনি কোনোদিন কোনো নির্দোষ মানুষকে সাজা পেতে দেননি। একবার তার জন্য সুজন মিত্র নামের একজন মারাত্মক অপরাধীর ফাঁসির হুকুম হয়েছিল। 11 বছর ধরে যার অপরাধ কেউ প্রমাণ করতে পারেনি, বাবার হাতে সেই কেস আসতেই কয়েকদিনের মধ্যেই বাবা সব কিছু প্রমাণ করে সেই কেস সলভ করে দিলেন। নিউজ পেপারে বাবার নাম সহ ছবি বেরোলো। কলকাতা শহরে মদন মোহন ভট্টাচার্যের নামে হই হই পড়ে গেল। কর্মক্ষেত্রে এরূপ সফলতার জন্য বাবা রবিবার দেখে সকল আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করে মহাভোজের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার সমগ্র ব্যবস্থা করা হয়েছিল আমাদের ছাদে। সকলেই তখন খুব খুশি। আমার মায়েরও আনন্দ আর যেন ধরছে না। সন্ধেবেলায় সেদিন সবাই আমরা ছাদে বসেই হই হুল্লোড় করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। এমন সময় আমাদের সদরে কড়াঘাতের শব্দ হলো। মা তখন পরিবেশনে ব্যস্ত। অগত্যা বাবা বললেন,
আবার কে এলো কে জানে। আমি গিয়ে দেখছি। বাবা নিচে নেমে গেলেন। অনেকক্ষণ পরও বাবা যখন ফিরে এলেন না, তখন মা আমায় বললেন, বাবু একটু নিচে নেমে দেখ তো, আবার কে এলো তোর বাবার সঙ্গে গল্প করতে। আমি ছাদ থেকে নিচে নামলাম। দেখলাম বাবা সদর খুলে এক দৃষ্টে তাকিয়ে আছেন সামনের দিকে। সামনে দাঁড়িয়ে আছে একজন বুড়ি মহিলা। সে নিজের হাতে ধরে রয়েছে একটা মিষ্টির বাক্স। সেই মিষ্টির কৌটো থেকে বুড়ি একটা মিষ্টি বের করে বাবার হাতে দিল। বাবা কেমন ঘোলাটে দৃষ্টি নিয়ে সেই মিষ্টিটা খেয়ে নিলেন। তারপর মহিলাটি অদ্ভুতভাবে হেসে চলে গেল। বাবাও দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি বাবার পিছনে পিছনে এগিয়ে গেলাম তার ঘরের দিকে। বাবা হঠাৎ কোনো কারণ ছাড়া খাটে শুয়ে পড়লেন। আমি ঘরে ঢুকে বাবাকে জিজ্ঞাসা করলাম, ও কে ছিল বাবা? কে কে ছিল মানে? এই যে এসেছিল একজন বুড়ি মহিলা। ও, সেই মহিলা তো বলল তার কোনো পরিচিত আত্মীয়র কিছু সাহায্য করেছি আমি, তাই ধন্যবাদ জানাতে এসেছিল। মহিলাকে আমারও কেমন যেন চেনা চেনা লাগছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না তাকে কোথায় দেখেছি। তুমি ওর হাত থেকে হঠাৎ মিষ্টি নিয়ে খেলে কেন? কই, আমি কিছু খাইনি তো। এই তো আমি দেখলাম ওই মহিলা মিষ্টির বাক্স থেকে তোমায় মিষ্টি দিল, তুমি সেই মিষ্টি খেয়ে নিলে। তোর কি মাথা খারাপ নাকি? আমি যার তার হাত থেকে কিছু নিয়ে খাই না। তুই ভুল দেখেছিস। যা, মাকে গিয়ে বল আমার শরীরটা ভালো নেই, আমি একটু ঘুমোচ্ছি। তোরা সব লোকজনদের একটু সামলে নিস। হ্যাঁ, সবাই যেন ভালো মন্দ খাওয়া দাওয়া করে যায়। বাবার অযথা মিথ্যে বলার কোনো কারণ নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি সেই মহিলা বাবার হাতে মিষ্টি দিতেই বাবা সেই মিষ্টি খেয়েছিলেন। এত তাড়াতাড়ি তো মানুষ কিছু ভুলতে পারে না। তাহলে হঠাৎ করে বাবার এমন কি হলো যে বাবা বেমালুম মিষ্টি খাওয়ার ব্যাপারটা অগ্রাহ্য করে দিলেন? এছাড়াও যিনি নিজে বাড়িতে অতিথিদের ডেকেছেন, তিনি হঠাৎ করে অতিথিদের ফেলে ঘরে এসে শুয়ে পড়লেন কেন? সমগ্র বিষয়টাই আমার কেমন রহস্যজনক মনে হলো। আমার মনে ব্যাপারটা খচখচ করছিল, যদিও তখন আমি বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করলাম না। সেদিন রাতের কথা, আমি নিজের ঘরে ঘুমোচ্ছি। হঠাৎ মায়ের চিৎকারে আমার ঘুম ভাঙল। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখলাম মা উৎকণ্ঠায় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন আমার দিকে। কি হয়েছে মা? তোমায় এরকম দেখাচ্ছে কেন? তোর বাবা খুব কাঁদছেন রে, একটু দেখ না বাবু, আমায় ঠিক করে কিছু বলছেন না। বাবা কাঁদছেন? এ কথা অবিশ্বাস্য। বাবার চোখে আমি জীবনেও জল দেখিনি। রাশভারী লোকটা হঠাৎ কাঁদবেন কেন? আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখলাম বাবা খাটে বসে কানের মধ্যে কাঠি ঢুকিয়ে খুঁচিয়ে চলেছেন, আর বেশ জোরে জোরেই অস্থির হয়ে কাঁদছেন। আমি ঘরে ঢুকেছি দেখে বাবা বললেন, এই তো বাবু, একবার দেখে যা তো। আমার আমার কানে কি যেন একটা ভন ভন করছে, কোনো পোকা ঢুকেছে মনে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে রে। আমি বাবার কানের সামনে একটা টর্চ জ্বালিয়ে কানের গর্তর দিকে তাকিয়ে চমকে উঠলাম। বাবার কানের ভিতরে সত্যিই একটা কালো পোকা নড়ছে। পোকাটা সাধারণ মশা মাছির থেকে অনেকটাই বড়। আমি কানের ভিতরের পোকা বের করছি। অনেক চেষ্টা করার পরও আমি সেই পোকা বের করতে পারলাম না। পরের দিন আমাদের বাড়ির কাছে একজন ইএনটির কাছে বাবাকে নিয়ে গেলাম।
কিন্তু তিনি একটা অদ্ভুত কথা বললেন আমাদের। তিনি বাবার কানের যথাযথ পরীক্ষা করে বললেন, ওনার কানে কোনো পোকা টোকা নেই, আপনারা ভুল দেখেছেন। কিন্তু কাল আমি নিজে দেখেছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি অনুভব করতে পারছি এই পোকাটা না এখনো ভন ভন করে চলেছে। এখন যেন মনে হচ্ছে পোকাটা আমার আমার মাথার ভেতরে উঠছে। ওটা আপনার ভ্রম উকিল বাবু, কোনো পোকা টোকা নেই আপনার কানে। সারাদিন কাজ করতে করতে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। একটু বিশ্রাম নিন কয়েকদিন, বুঝলেন? দেখবেন সব ঠিক হয়ে গেছে। অগত্যা বাবাকে নিয়ে বাড়ি চলে এলাম। সেদিন রাতে মা আবার আমায় ডাকতে এলেন। বাবা সেদিনও বসে বসে কাঁদছিলেন। আমি যেতেই বাবা আমায় বললেন, বাবু, আমার দুটো কানেই পোকা হয়েছে, আর সেই পোকাগুলো আমার মাথার ভেতরে বন বন করছে। কি রোগ হলো বলতো আমার? আমিও তো সেটাই ভাবছি। না, ওই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে আর কাজ নেই। বাবু, আজ সকালে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। একজন ভালো ডাক্তার আছেন, ওই বালিগঞ্জ সার্কুলার রোডের ওপরে তার চেম্বার। ওখানে নিয়ে গেলে একবার ভালো হয় না? বেশ, তাই হবে। বিজ্ঞাপনটা কি আজকের খবরের কাগজে দেখলে? ঠিকানাটা টুকে রেখেছো? না রে, ওইদিকে দেখ না একবার, ওই টেবিলের উপরে আছে। আমি লাল দাগ দিয়ে রেখেছি। যদিও আমার মন বলছে এই রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারবেন না। অনেক সময় আমরা ওপর ওপর যা দেখি, গভীরে ঢুকলে তার থেকেও ভয়ানক কিছু আমাদের সামনে আসে। বাবাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু মা বাবার মনের শান্তির জন্য আমি সেই খবরের কাগজ খুলে বিজ্ঞাপনটা বার করলাম। ঠিকানাটা টুকে নেওয়ার পর আমার চোখ পড়ল কাগজের হেডলাইনের দিকে। একজন অপরাধীর ফাঁসির কথা লেখা আছে সেখানে। নাম সুজন মিত্র। বাবার জন্য কয়েকদিন আগেই কোর্ট ওকে ফাঁসির হুকুম দিতে পেরেছে। দিনের পর দিন অপরাধ করেও লোকটা ছাড়া পেয়ে যাচ্ছিল। খবরের কাগজে লোকটার ছবিও দিয়েছে, যদিও মুখের উপর কালো কাপড় চাপানো আছে ওর। দুটো হাত পিছন দিকে বাঁধা আছে। পুলিশ ওকে গাড়িতে তুলছে। গাড়ির সামনে প্রচুর লোকের ভিড়। তার মধ্যেই একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে আসামিকে জড়িয়ে ধরতে চাইছে। কয়েকজন লেডি কনস্টেবল সেই মহিলাকে ধরে সরিয়ে দিচ্ছে। এই সম্পূর্ণ ছবিটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। খবরের কাগজটা হাতে নিয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। খবরের কাগজে আসামি সুজন মিত্রের বাড়ির কথা বলা হয়েছে। দমদমের কাছে খালপাড়ের পাশের একটা বস্তিতে সে থাকত। আমি সেই দিকে ছুটলাম। বস্তিতে গিয়ে সুজন মিত্রের বাড়ি খুঁজতে আমার সময় লাগলো না। একজনকে খবরের কাগজের ছবিটা দেখাতেই সে আমায় একটা ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিল। আমি ঘরের সামনে গিয়ে বন্ধ দরজায় আঘাত করলাম। ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। এখন ব্যস্ত আছি, যে এসেছিস সে আবার পরে আসবে। আমার তখন মাথা আগুন হয়ে গেল। দরজায় এক লাথি মারলাম। দেখলাম ঘরের ভিতরে বুড়ি বসে রয়েছে। আমায় দেখে সে চমকে উঠে বলল, এ কি, তুমি তুমি কে? এরকম ভাবে ঘরে ঢুকে আসছো কেন? আমি দেখলাম মাটির মধ্যে একটা কালো ছক কেটে সেই ছকের চারধারে চারটে মরা কাক রাখা রয়েছে, আর সেই ছকের মাঝে আমার বাবার একটা ছবি রাখা আছে। ছবিটা এক সময় খবরের কাগজে বেরিয়েছিল। বুড়ি এই ছকের সামনে বসে কিছু একটা করছিল। আমাকে এইভাবে প্রবেশ করতে দেখে সে থতমত খেয়ে উঠে দাঁড়ালো। আমি সঙ্গে সঙ্গে বুড়ির কাছে গিয়ে বললাম, বলো, তুমি তুমি কি করেছিলে আমার বাবার সঙ্গে? হ্যাঁ, বলো।
বুড়ি হঠাৎ করে নিচু হয়ে আমার বাবার ছবিটা ধরতে গেল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে বুড়ির গলা টিপে ধরলাম। আমার হাতের দৃঢ় বন্ধন ছাড়ানোর চেষ্টা করেও সে কিছুতেই ছাড়াতে পারল না। তুই না বললে আমি আমি তোকে এখানেই শেষ করে দেব। বলবি কি না, তুই সেদিন আমাদের বাড়ি গিয়েছিলি, আমার বাবাকে মিষ্টি খাইয়েছিলি, তারপর থেকেই আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। কি ছিল ওই মিষ্টিতে বল? বাবা তোকে সেদিন চিনতে পারেনি, কিন্তু আমি 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 তোকে আজ চিনেছি। তোর ছেলেরই তো ফাঁসি হচ্ছে, তাই না? তুই তো সেই সুজন মিত্রের মা। হ্যাঁ? বুড়ি গলা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, তোর তোর বাপের জন্য আমার আমার ছেলের ফাঁসি হচ্ছে। তোর 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 বাপকে আমি ছেড়ে দেব ভেবেছিস? আমি ওর গলা চেপে ধরে বললাম, বল, কি করেছিস তুই? কি করেছিস তুই আমার বাবার সঙ্গে? হ্যাঁ, বল। বুড়িকে আমি মাটিতে ফেলে দিলাম। বুড়ি সেই ছকের উপরে গিয়ে পড়ল। আমি বাবার ছবিটা সেখান থেকে তুলে নিলাম। এখন এখন তুই কিচ্ছু করতে পারবি না। তোর তোর বাবার যা হওয়ার এমনিও হবে। আমার আমার ছেলে সুজন, ওকে আমি খুব ভালোবাসি। ও ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। দোষ গুণ সব মানুষের মধ্যেই থাকে, তা বলে তার ফাঁসি হয়ে যাবে? 11টা বছর ধরে আমার ছেলের বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ পায়নি, কিন্তু এই উকিল এসে সব গন্ডগোল করে দিল। কি করে যেন সমস্ত প্রমাণ বের করে আমার ছেলের ফাঁসির ব্যবস্থা করলো। আমি আমি তখনই ঠিক করেছিলাম ওই ওই উকিলকে আমি ছাড়বো না। এক সময় কালো জাদুতে আমি ছিলাম সিদ্ধহস্ত, তবে তবে ছেলে হওয়ার সময় সেই কাজ আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবার আমি এত বছর পর আমার ছেলের জন্যই তোর বাপের উপর কালো জাদু করতে বাধ্য হলাম। প্রেত প্রেত বা পিশাচ চালনা করার জন্য যে কঠিন সাধনার প্রয়োজন, সেই সাধনা আমি এই বয়সে নতুন করে করতে পারতাম না। তাই আমি অন্য ধরনের সাধনা করলাম। বাজার থেকে কাঁচা গোল্লা নিয়ে এসে সেটা শয়তানের উদ্দেশ্যে 3 দিন ফেলে রাখলাম। 3 দিন পর শয়তানের দৃষ্টি পড়ল সেদিকে। তারপর সেই কাঁচা গোল্লায় জন্ম নিল এক ধরনের কীট। তোর বাবাকে সম্মোহিত করে সেই মিষ্টি খাওয়ানো যে এত সহজ হবে সেটা ভাবতে পারিনি। তারপর তোর বাবার একটা ছবি জোগাড় করে সেই কীটকে আমি ওর শরীরে জাগ্রত করলাম। রক্তবীজ মানে বুঝিস? রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই যেমন আরো রক্তবীজের জন্ম হয়, ঠিক ঠিক তেমন ভাবেই ওই কীট এতক্ষণে তোর বাবার শরীরে ঝাঁকে ঝাঁকে বাসা বেঁধেছে। ওই একটা কীট থেকে এতক্ষণে 1000 কীটের জন্ম হয়েছে তোর বাবার শরীরে। ওই মারাত্মক কীটগুলো তোর বাবার শরীরের ভিতরের অঙ্গগুলো খেয়ে খেয়ে তোর বাবার শরীর ঝাঁঝরা করে দিয়েছে। হ্যাঁ, তার মানে আমার বাবার শরীরের ভিতরে পোকাগুলো তোর জন্য বাসা বেঁধেছে? পোকা এ যেমন তেমন পোকা নয়, এ হলো নরকের কীট। তোর বাবার শরীরে যে কীট বাসা বেঁধেছে সে হলো আমার পাঠানো নরকের কীট। এই কীটের কবল থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। এই কীট
যার শরীরে একবার বাসা বাঁধে তাকে পুরোপুরি শেষ না করে এই কীট বিদায় নেয় না। এই কীটের প্রভাবে তোর বাবার শরীরে আস্তে আস্তে ভিতর থেকে পচে যাবে রে, ভিতর থেকে পচে যাবে। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। বুড়ির বিরুদ্ধে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিছুই করার ছিল না। তাই ওখানে সময় নষ্ট না করে আমি পৌঁছলাম আমার গুরু সর্বানন্দ ঠাকুরের কাছে। তাকে সমস্ত কথা বলতেই তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বললেন, এই কীটকে তো শয়তানি সাধনার দ্বারা লাভ করা যায়। নিম্নমার্গে সাধনার একেবারে নিম্ন স্তরে নেবে এই কীটকে লাভ করা যায়। এই সাধনা তুলনামূলক সহজ হলেও এই কীটকে যদি সঠিকভাবে কারো শরীরে জাগ্রত করা যায় তাহলে তার শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে পচতে শুরু করবে। আরও একটা কথা, এই এক একটা কীট থেকে কোনো মানুষের শরীরে জন্ম নিতে পারে আরো হাজার হাজার কীট। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই ঠাকুর মশাই? আমার এক গুরুদেব আছেন, আমি ওনার কাছেই যাচ্ছি। এই বিপদের হাত থেকে বাঁচার সত্যি যদি কোনো উপায় থাকে তাহলে সেই উপায় একমাত্র তিনিই বলতে পারবেন। তোকে একটা কবচ দিচ্ছি, বাড়ি গিয়ে বাবাকে সেটা পরিয়ে দিস। যদিও এতে তেমন কিছু লাভ হয়তো হবে না, শুধু যদি আজ কোনো বিপদ আসার থাকে এই কবচ ধারণ করলে সেই বিপদটা একটু পিছিয়ে যাবে। ওই বুড়ি কিন্তু এত সহজে হার মানবে না, কিছু না কিছু করার চেষ্টা ও করবেই। তোর বাবাকে যত শীঘ্র সম্ভব শেষ করার চেষ্টাও করবে। বাবাকে পাহারা দিয়ে আজ বসে থাকবি। আমি তোর বাড়ি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোর বাবা যেন ঘর থেকে কোনোভাবে না বেরোতে পারেন। একটা কথা মনে রাখিস, যদি এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় না থাকে তাহলে সারা জীবন তোর বাবাকে এই যন্ত্রণা সহ্য করে যেতে হবে। আস্তে আস্তে তোর বাবার সারা শরীরে পচন ধরবে, তারপর সেই কীট তোর বাবাকে কুড়ে কুড়ে খেয়ে হত্যা করবে। আমি বাড়িতে ফিরে এলাম। মা জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি বাবা? ডাক্তারের সঙ্গে কথা বলে এলি? তোর বাবা তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, ওর নাকের ভিতরেও নাকি সুরসুর করছে। একটু দেখবি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাবার কাছে গিয়ে টর্চ জ্বালিয়ে বাবার মুখ তুলে নাকটা দেখলাম। নাকের গর্তের মুখে দেখলাম একটা পোকা নড়ে চলেছে। আমার চোখে জল এলো। বাবার দিকে তাকিয়ে চোখের জলটা মুছে বললাম, ঠিক করে দেখ না বাবা, আমি সত্যি বলছি, কান আর নাকে পোকা হয়েছে, মাথার ভেতরেও পোকা হয়েছে, খুব কষ্ট হচ্ছে রে বাবা। আমি বাবার কথার কোনো উত্তর দিতে পারলাম না। বাবাকে জীবনেও এতটা অসহায় অবস্থায় দেখিনি। বাবাকে বললাম, একটু জল খাবে বাবা? জল খেলে গলাতেও সুরসুর করছে, আমার মনে হচ্ছে গলাতেও পোকা হয়েছে। মা মুখে আঁচল দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি বাবাকে এক গ্লাস জল দিলাম। বাবা জল খেতে গিয়ে হঠাৎ বিষম খেলেন। মারাত্মক কাশি শুরু হলো বাবার। কাশতে কাশতে বাবার মুখ থেকে দুটো পোকা বাইরে বেরিয়ে এলো। ওই দেখ বাবু, তোকে বলেছিলাম না আমার ভেতরে পোকা হয়েছে। এ আবার কেমন রোগ বাবু? আমার খুব ভয় করছে রে। এমন রোগ তো বাপের জন্মে চোখেও দেখিনি আর কানেও শুনিনি। আমি পোকাগুলোর দিকে তাকিয়ে দেখলাম সেগুলো এখনো খাটে নড়ে চড়ে বেড়াচ্ছে। পোকাগুলোকে অদ্ভুত দেখতে। বোলতা ও মৌমাছি মিশিয়ে যেন তৈরি করা হয়েছে এই পোকাগুলোকে।
রং কালো কুচকুচে, দেখলেই কেমন গা গুলিয়ে ওঠে। আমি পোকাগুলোকে হাতে নেওয়ার চেষ্টা করতেই আমার চোখের সামনে পোকাগুলো উধাও হয়ে গেল। আমার বাবার দৃষ্টি স্থির। মা কম্পিত স্বরে বললেন, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কোনো সাধারণ পোকা নয় মা। এটা কি পোকা তুই জানিস? জানি, এই পোকা তোমার শরীরে জাগ্রত করা হয়েছে। কিছুদিন আগে যে বুড়ি এসেছিল, সেই বুড়ি আমার চোখের সামনে তোমায় মিষ্টি খাইয়েছিল। কি বলছিস বলতো? আমার তো কিছুই মনে পড়ছে না। পড়ছে না কারণ ও তোমায় সম্মোহিত করেছিল। আজ ওই বুড়ি নিজে সব কথা আমার কাছে স্বীকার করেছে। ওই বুড়ি হলো সুজন মিত্রের মা। ও নিজের ছেলের ফাঁসির জন্য তোমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই তোমায় সম্মোহিত করে ওই মিষ্টি খাইয়ে তোমার ভিতরে এই নরকের কীটকে জাগ্রত করেছে। আমি এই সমস্ত কথা সর্বানন্দ ঠাকুরকে বলে এসেছি। উনি বলেছেন যতক্ষণ না উনি কোনো উপায়ের সন্ধান করে আমার বাড়িতে আসতে পারছেন, ততক্ষণ আমরা যেন তোমায় চোখে চোখে রাখি, আর এই কবচটাও তোমায় পরিয়ে দিতে বলেছেন। বাবার দিকে আমি কবচটা এগিয়ে ধরলাম। বাবা প্রচন্ড রেগে উঠে বললেন, তোকে আমি কতবার বারণ করেছি এসব তুই আমার সামনে বলবি না। কতবার বলেছি আমি বেঁচে থাকতে এই বাড়িতে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয়া হবে না। আমার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, সেটুকু আমি মানতে পারি, কিন্তু কিন্তু আমার উপরে কালো জাদু করা হয়েছে, এ আমি মানতে রাজি নই। না না না, আমি রাজি নই মানতে। কিন্তু বাবা। একদম চুপ বলেই বাবা আমার হাতের কবচটা নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। এ তুমি কি করলে বাবা? বাবা কিছু একটা বলতে গেলেন, কিন্তু বলতে পারলেন না। তার মুখটা আস্তে আস্তে ফুলে যেতে লাগলো। তিনি গোঙাতে গোঙাতে আস্তে আস্তে মুখটা খুললেন। সঙ্গে সঙ্গে বাবার মুখ থেকে বেরিয়ে এলো ঝাঁকে ঝাঁকে পোকা। মাছির মতো ভন ভন করতে করতে আমাদের পুরো ঘরে ছেয়ে গেল নরকের কীট। কালো মেঘের মতো সেই কীটগুলো বাবার মাথার উপর ঘুরতে ঘুরতে একটা বলয় তৈরি করলো। মা ঘটনার আকস্মিকতায় চিৎকার করে উঠলেন। বাবা হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবার নাক, কান, মুখ থেকে বেরিয়ে আসছে সেই কীট। বাবার মুখ লাল হয়ে উঠল, চোখ ঠিকরে বেরিয়ে আসছিল। বাবাকে দেখে মনে হচ্ছিল যেন আর কিছুক্ষণের মধ্যেই বাবার দেহের চামড়া ভেদ করে শিরা উপশিরা ফেটে বেরিয়ে আসবে। বাবা হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে পড়লেন। আমি বাবাকে ধরতে গিয়েও পারলাম না। সেই কীটগুলো যেন কিছুতেই আমাকে বাবার কাছে যেতে দিল না। বাবা নিজের শরীরকে টেনে তুলে ছাদের সিঁড়ি ধরে উপরে যাচ্ছিলেন। আমি মাকে বললাম, তুমি যাও, বাইরে কোথায় কবচটা পড়েছে সেটা খুঁজে নিয়ে এসো, আমি বাবার কাছে যাচ্ছি। মা ছুটে বাইরে চলে গেলেন। আমি বাবার পিছনে পিছনে উঠলাম ছাদে। দেখলাম বাবা ছাদের পাঁচিলের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে নিচের দিকে ঝাঁপ দিতে গেলেন। আমি ছুটে গিয়ে বাবার হাতটা শক্ত করে চেপে ধরে নিলাম। বাবা অসহায়ভাবে আমার দিকে চাইলেন। দেখলাম বাবার চোখ ফুঁড়ে বেরিয়ে আসছে সেই কীট। বাবাকে ছেঁকে ধরা সেই কীট আমার হাতে সাপের মতো দংশন করে চলল। তবু আমি কিছুতেই বাবাকে ছাড়লাম না। চিৎকার করে বললাম, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বাবা চিৎকার করে উঠলেন। যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। তার মুখ থেকে পোকার ঝাঁক বেরিয়ে আসছিল, কিন্তু আমি কিছুতেই থামলাম না। মনে প্রাণে চিৎকার করতে করতে ডেকে গেলাম আমার মা তারাকে। মুখ থেকে ঝাঁকে ঝাঁকে নির্গত হওয়া পোকারা আমাদের মাথার উপরে উঠে ভোঁ ভোঁ করে ঘুরে চলল। আমার মা উপরে উঠতে উঠতে বললেন, বাবু কবচ খুঁজে পাইনি, কিন্তু ঠাকুর মশাই এসেছেন। ছাদে এসে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে বলে উঠলেন, বাবু বাবাকে তোল,
ওর হাত ছাড়িস না যেন। আমি মায়ের দিকে তাকালাম। আমার দৃষ্টি পড়ল মায়ের পিছনে দাঁড়ানো সর্বানন্দ ঠাকুরের দিকে। আমার চোখের প্রশ্ন তিনি বুঝতে পারলেন। তিনি মাথা নিচু করে দুপাশে মাথা নাড়ালেন। মা আমার পাশে এসে বাবার দিকে হাত বাড়িয়ে বললেন, এসো, উঠে এসো, ছেলে একা পারবে না। তোমার ডান হাতটা আমায় দাও দেখি। বাবা তখন নির্জীব হয়ে পড়েছেন। আস্তে আস্তে তিনি নিজের ডান হাতটা মায়ের দিকে এগিয়ে দিচ্ছিলেন। আমি বাবার দিকে তাকালাম। বাবাও আমার চোখের দিকে তাকিয়ে সামান্য হাসলেন। আমার হাত থেকে বাবার বাম হাতটা সরে গেল। সঙ্গে সঙ্গে বাবা চিৎকার করতে করতে 3 তলা থেকে মাটিতে পড়ে গেলেন। আর মাটিতে পড়তেই বাবার শরীর থেকে গুচ্ছ গুচ্ছ কালো ইট বাতাসে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল। কিছুক্ষণের জন্য চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। আমার মা আমার দিকে তাকিয়ে বললেন, এটা তুই কি করলি? মেরে ফেললি নিজের বাবাকে? মা আমায় চড়ের পর চড় মারতে লাগলেন। আমি মুখ থেকে একটা আওয়াজও বের করলাম না। তারপর ওস্তাদ কথা বলতে বলতে থামলেন। আমরা দেখলাম ওস্তাদের চোখে জল। পারমিতা জিজ্ঞাসা করল, আপনার বাবা মারা গিয়েছিলেন সেদিন, তাই আপনি নিজেকে দোষ দিয়ে নিজের বাড়িতে যান না? আপনার মনের মধ্যে এত কষ্ট আপনি এত দিন চেপে রেখেছিলেন? কিছুটা তুমি ঠিকই ধরেছ, কিন্তু পুরোটা সঠিক নয়। আমার মা সেই দিন এতটাই রেগে গিয়েছিলেন যে আমায় তিনি বাড়ি থেকে বের করে দিলেন। বাবার মুখাগ্নি অবধি তিনি আমায় করতে দিলেন না। মা আমায় সেদিন বলেছিলেন, তুই আমাদের ছেলে নোস। যে ছেলে নিজের বাবাকে ইচ্ছাকৃত খুন করতে পারে, সেই রকম ছেলে কখনোই আমাদের হতে পারে না। না, তোর বাবার গায়ে তো তুই হাত দিবেই না। এছাড়াও আমার মৃত্যুর পরও যদি তুই এসে আমার মুখাগ্নি করিস, তাহলে আমার আত্মা কোনো দিনও শান্তি পাবে না। আমি তোকে আজকের পর আর কোনো দিনও আমার চোখের সামনে দেখতে চাই না, কোনো দিনও না। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর সেই যে বেরিয়েছিলাম, আর কোনোদিনও ওই বাড়িতে ফিরে যাইনি। কিন্তু আপনার মায়ের যে ভুল হয়েছিল সেটা কোনোদিনও আপনি ভাঙাতে গেলেন না কেন? আপনি তো আর জেনে শুনে আপনার বাবাকে ফেলে দেননি। তখন হয়তো আপনার মার আগের মাথায় আপনাকে বের করে দিয়েছিলেন, কিন্তু তারপর একদিনের জন্যও আপনি সেই বাড়িতে না গিয়ে অন্যায় করেছেন। হয়তো শেষ জীবনে মানুষটা আপনার জন্যই পথ চেয়ে বসেছিলেন। আমার মায়ের রাগ শেষ দিন অবধি আমার উপর থেকে যায়নি। সেই খবর আমি পেয়েছিলাম। আমার মামা অনেক চেষ্টা করলেও মায়ের মন গলাতে পারেননি। আর সত্যি বলতে আমার মা তো ভুল কিছু করেননি। হয়তো আমিও মায়ের জায়গায় হলে এই কাজই করতাম। ভুল কিছু করেননি মানে? আপনি কি সত্যি? সেদিন আমি মায়ের পিছন থেকে যখন সর্বানন্দ ঠাকুরকে দেখেছিলাম, তিনি তখন ঘাড় নাড়িয়ে আমায় না বলেছিলেন। এর মানে কি জানো? এর মানে হলো উনি আমার বাবার শরীর থেকে সেই নরকের কীটকে মুক্ত করার কোনো উপায় খুঁজে পাননি। আমার বাবাকে কদিন ধরে যে নরক যন্ত্রণা পেতে দেখেছি, সেই যন্ত্রণা আমি আর বাবাকে দিতে চাইনি। বেঁচে থাকলে মানুষটা রোজ রোজ মরত, হয়তো পাগল হয়ে যেত, শরীরের অঙ্গগুলো গলে পচে শেষ হয়ে যেত। বাবাকে যে উন্মাদনায় আমি কয়েকটা দিন দেখেছি, সেইভাবে অসহায় অবস্থায় আমি বাবাকে রোজ দেখতে পারতাম না। তাই ইচ্ছাকৃত
সেদিন হাতটা ছেড়ে দিয়েছিলাম। বিশ্বাস করো পারমিতা, বাবা কিন্তু আমায় বুঝেছিলেন। হাত ছাড়ার সময় বাবা আমার দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন। তিনিও চেয়েছিলেন যাতে আমি এই কাজটা করি। মাঝে মাঝে আমাদের জীবনের সম্পর্কগুলোর মায়া মোহ ত্যাগ করে শুধু মানুষগুলোর জন্য ভাবতে হয়। তখন অনেক কাজ আমাদের নিষ্ঠুর বলে মনে হলেও সেই কাজ করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না। আমি আর পারমিতা স্তব্ধ হয়ে বসে রইলাম। ওস্তাদও চোখ বন্ধ করে বসে রইলেন। এই গল্পের উপসংহার হয়তো আপনারা আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শোনার জন্য অপেক্ষা করছেন, কিন্তু বিশ্বাস করুন, এইটুকু লিখতে লিখতেই আমার ভুবন ওস্তাদের অসহায় দৃষ্টিটার কথা বারবার মনে পড়ছে। আজ শুধু এইটুকু বলেই শেষ করব। অনেক সময় জীবনের অনেক কঠিন সিদ্ধান্ত আমাদের কঠোর হাতেই নিতে হয়। তখন আপাত দৃষ্টিতে নিজেকে নিজের কাছে নিষ্ঠুর বলে মনে হয়, কিন্তু সেই সঠিক সময়ে সেই সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমাদের জন্য এবং আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য উপযুক্ত হয়ে ওঠে।